প্রথম অবস্থায় আমরা এই সেন্টেন্স গুলো তৈরি করতে গেলে আমাদের প্রথমে মনে রাখতে হবে যে এই সেন্টেন্স গুলোর গঠন কি, এই সেন্টেন্সে কি কি ভার্ব বসে, সেই ভার্ব এবং সাবজেক্ট বসে কোন ক্লজে কি হয়, এগুলো আমাদের জানতে হবে। তো আমাদের প্রথম বাক্যটা বলেছে সিম্পল সেন্টেন্স করতে, ডু অর ডাই। তো এখানে এই সেন্টেন্সটা আমরা সর্বপ্রথম কোন সেন্টেন্স আছে এটা আমাদের বুঝতে হবে। তো এই যে মাঝখানে ওয়ার আছে না, অ্যান্ড বাট ওয়ার নট আদারওয়াইজ থাকলে কোন সেন্টেন্স হয়? কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? এই সেন্টেন্সকে সিম্পল করতে হবে। তো এই কম্পাউন্ড সেন্টেন্সের কোন অংশ কোন নিয়ম থেকে আসছে সেটা আমাদের বুঝতে হবে কিন্তু, তাই না? এটা আমাদের আসছে কিন্তু প্রথম অবস্থায় দেখো ওয়ার থাকলে কি হয়? নেগেটিভ। জানো তোমরা ওয়ার নেগেটিভ, ওই যে বাই প্লাস রান উইদাউট প্লাস রান গতকাল দিন যে নিয়মটা দিয়েছিলাম ওই নিয়ম থেকে আসছে। এবং এখানে সিম্পল সেন্টেন্স বলেছে, সিম্পল সেন্টেন্সের আমাদের গঠনে কি একটি ফাইনাইট ভার্ব, একটি সাবজেক্ট থাকবে অবশ্যই। সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্স তো দুইটা থাকতো, তাই তো? তো এখানে আমাদের যেহেতু নেগেটিভ তখন আমরা লিখবো কি উইথাউট প্লাস রান, তাই না? উইথাউট প্লাস রান মানে এই যে ভার্বের সাথে আইনি যোগ, উইথাউট ডুইং। এখানে কমা উঠে যাচ্ছে, এবার লাগবে হলো কি ওয়ান উঠে কমা হচ্ছে, এবার হলো কি হচ্ছে সাবজেক্ট দেওয়া লাগবে। সাবজেক্ট নেই, না থাকলে কি দেবো? ইউ। সাবজেক্ট না থাকলে ইউ। টোটাল কোনো অংশে সাবজেক্ট নাই তো, এখানে আছে? আচ্ছা, এবার আমরা ডাই দিতে পারবো না এখানে, ডাই দেবো তবে তার আগে একটা ভার্ব লাগবে, সেটা হলো উইল। ইউ উইল ডাই, কারণ এই নিয়মটা হলো এর মূলত সিম্পল কমপ্লেক্স ছিল ইফ এর নিয়ম। আমরা জানি একটা ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার একটা নিয়ম আমাদের, আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সে ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। তো ফিউচার টেন্সের গঠন হলো কি উইল। আর এটা হলো শর্তমূলক বাক্য বোঝায়। শর্তমূলক বাক্য মানে কি, তুমি যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে পরীক্ষায় পাশ করবে। তাহলে পড়াটা এখন, পাশ করা কি এখনই? না, পাশ করাটা সামনে ভবিষ্যতে। এই কারণে শর্তমূলক বাক্য আমাদের এক পাশে প্রেজেন্ট টেন্স আর এক পাশে ফিউচার টেন্স হয়। বুঝছো? এখানে উইল কেন আসলো, কথা কি বুঝতে পেরেছো? আবার এখানে বলছে তুমি যদি করো তাহলে, তুমি যদি পড়ো তাহলে তুমি পরীক্ষায় পাশ করবে, তাহলে পড়লে পাশ করবো সাথে সাথে? না, তাহলে ওইটা সামনে বা ভবিষ্যতে ফিউচার টেন্সে, এই কারণে ইফ থেকে আসছে। তো ইফ বাক্যে এটা হলো নেগেটিভ ছিল, এই নেগেটিভে আমাদের সিম্পল করতে বলছে উইথাউট ডুইং কমা ইউ উইল ডাই। একে যদি তোমার কমপ্লেক্স দিত তখন কি করতে? তখন আমরা লিখতাম কি ইফ ইউ ডু নট ডু, অথবা ইফ কমপ্লেক্স দিত তাহলে আমরা লিখতাম কি আনলেস, সাবজেক্ট তখন দুই পাশে দেওয়া লাগবে, আনলেস ইউ ডু কমা ইউ উইল ডাই। বুঝতে পেরেছো এটা? এরপর একটা দেখো, দ্য লোড ইজ সো হেভি দ্যাট আই ক্যান নট ক্যারি। এই প্রশ্নটা এই যে সো ডট ডট দ্যাট, এবং এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা ভার্ব, সাবজেক্ট ভার্ব দুই পাশে আছে না? কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স না? দুই পাশে সাবজেক্ট, দুই পাশে ভার্ব, মাঝখানে কমা থাকতেও পারে নাও পারে। এখানে কনজাংশন মাঝখানে বসেছে বিধায় আমাদের এখানে আর কমা হয়নি। তাহলে এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স, এটা আমরা সবাই চিনতে পারছি তো? আচ্ছা, এবার আমরা জানি সো ডট ডট দ্যাট কোন জায়গায় বসে? কমপ্লেক্স সেন্টেন্সের এর সিম্পল করতে গেলে কি হয়? টু ডট ডট টু, তাই না? এখন বিষয়টা হলো দেখো, এই পাশে সাবজেক্ট হলো লোড, ওই পাশে সাবজেক্ট হলো আই, সাবজেক্ট ভিন্ন হয়ে গেছে। এই প্রশ্নটা যদি আমাদের হতো দ্য বয় অথবা দ্য গার্ল ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না, তো দুই পাশে সাবজেক্ট যখন একই হতো তখন আমাদের এটা হতো। কিন্তু এখন প্রথম অবস্থাতে আমরা সহজ জায়গায় কি ব্যবহার করবো? ইজ টু হ্যাভি। এইখানে আমরা টুর পরে মূল ভার্ব হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ওইটা হবে না, এখানে একটা ফর দেওয়া লাগবে, সাবজেক্টটা ভিন্ন হয়ে গেছে। ফর, এই যে সাবজেক্ট ভিন্ন সাবজেক্ট আছে এটা হলো অবজেক্ট দেওয়া লাগবে, ফর মি। এরপরে টু প্লাস ভার্ব ওয়ান, টু ক্যারি। তাহলে the load is too heavy for me to carry বোঝাতে, মনে করো এখানে এত ভারী যে আমি বহন করতে পারি না। যখন আমরা এখানে টু প্লাস ভার্ব অন দেবো আর ফরমিটা না দেবো তখন মনে হবে এই সাবজেক্টটা এই পাশে কাজটা করবে, কিন্তু এই বহন করা কাজটা লোড করতে পারে না, পারে না। এই কারণে সাবজেক্ট যখন ভিন্ন হয়ে যাবে তখন আমরা ফর মি দেবো, দিয়ে টু প্লাস ভার্ব অন করবো। আবার যখন আমাদের এখানে টু ডট টু প্লাস ভার্ব ওয়ান এরকম থাকবে, এখানে তো আছে, তো সেক্ষেত্রে আমরা কি সো ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস এটা দেবো? এখন সেটা তো দেবো, কিন্তু সেই সাবজেক্টটা কি প্রথম সাবজেক্ট হবে না, কিন্তু এই যে ফরের পরে যে অবজেক্টটা আছে ওর সাবজেক্ট ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছো? বুঝুন মনে হয়, বুঝতে পেরেছো? বুঝুনি? এটা দেখো তো কি লিখছি আমি, দ্য ম্যাথ ইজ ট্রু
দ্য ম্যাথ ইজ টু ডিফিকাল্ট ফর হিম টু সলভ। এই বাক্য কি কোন সেন্টেন্সে আছে? সিম্পল। আমরা এই যে টু ডট ডট টু দেখলাম, এই যে, তো দেখো এর মধ্যে আমাদের স্বাভাবিক অবস্থায় একটা শব্দ হয়, তাই না? কিন্তু এখানে শব্দ হয়ে গেছে ডিফিকাল্ট ফর হিম, দুটো শব্দ হয়ে গেছে। আর সাবজেক্টটা মূলত আগে দেখো ব্যক্তিবাচক না বস্তুবাচক? সাবজেক্টটা হলো বস্তুবাচক। এখন এর কমপ্লেক্স করতে গেলে কি করতে হবে, যে এখানে হলো সো আর এখানে দ্যাট, তাই তো? আর সো দ্যাটের গঠন কি? সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস নট প্লাস ভার্ব ওয়ান, তাই তো? দ্য ম্যাথ ইজ এখানে সো ডিফিকাল্ট। এবার কি করবো তাহলে? এগুলো তো লিখে দিতে হয় নাকি? ফর হিম লেখা যাবে না এগুলো। এই ফর হিমটা আমাদের এখন পরিবর্তন করতে হবে। ফর হিমটা এই ফর আছে, এই ফরের পরে যেটা আছে ওইটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো আমরা। এরপরে আমরা দ্যাট দেবো, অবশ্যই দ্যাট দেবো। এরপরে দ্যাট ডিফিকাল্ট দ্যাট, এরপরে সাবজেক্ট প্লাস ক্যান কুড। এই সাবজেক্টটা এই যে ফরের পরে অবজেক্ট আছে না, এর এইটা দেবো হি। এবার এখানে ইজ আছে, তাহলে ক্যান, হি ক্যান নট সলভ। বুঝতে পেরেছো? এটা যদি বোঝো তাহলে ওইটা বুঝবা। এটা পরের প্রশ্ন, হি শাট দ্য ডোর, সে দরজাটি বন্ধ করেছিল, এন্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে গিয়েছিল। সিম্পল করতে হবে এটা। তো দেখো এই পরবর্তী অংশে আমাদের এন্ড এর পরে, দেখো এন্ড থাকলে কম্পাউন্ড হচ্ছে, তাই তো? এন্ড এর পরে কোনো সাবজেক্ট নেই, আছে? নেই। সাবজেক্ট না থাকায় আমরা বুঝলাম যে প্রথম সাবজেক্ট আর এই সাবজেক্টটা একই, এই কারণে দ্বিতীয় সাবজেক্টটা আর ব্যবহৃত হয়নি। এখন এখানে আমরা দেখি প্রথম অংশে শাট মানে বন্ধ করা মূল ভার্ব আছে, এবং এর দ্বিতীয় অংশে ওয়েন্ট মূল ভার্ব আছে। দুই অংশের সাবজেক্ট তো একই হয়ে যাচ্ছে না, আর দুই অংশে মূল ভার্ব আছে না? তো দুই অংশে সাবজেক্ট একই, দুই অংশে মূল ভার্ব একই, মূল ভার্ব হয়ে যাচ্ছে, তাই না? তখন সেক্ষেত্রে আমরা তার সিম্পল করতে গেলে কি করতে হয়? ভার্ব প্লাস আইএনজি করতে হয় না? জানো তোমরা যে সিন্স আর হোয়েন যুক্ত সেন্টেন্সকে সিম্পল করার সময় দুই পাশে সাবজেক্ট যদি একই হয়, সাবজেক্ট যদি একই হয় এবং ভার্ব থাকলে মূল ভার্ব, ভার্ব প্লাস আইএনজি করতে হয়। আর যখন সাবজেক্ট একই হবে কিন্তু অক্সিলারি ভার্ব থাকবে তখন বিকজ অফ। যখন সাবজেক্ট ভিন্ন ভিন্ন হয়ে যাবে তখন বিং হ্যাভিং। মনে আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের এটা সিন্স আর হোয়েন দেওয়া নেই, কারণ ওটা তো সিন্স আর হোয়েন থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হইতো। দেখো এখানে কি বলছে, সে দরজাটি বন্ধ করেছিল এবং চলে গিয়েছিল। তাহলে একটা কাজ করার পরে তারপরে আর একটা কাজ হয়েছে না? দরজা বন্ধ করার পরে, তাই তো সে চলে গিয়েছিল, তাই না? এখানে অনেকে দেখলাম লিখছে যে টু বা সো দ্যাটটা লিখছে, এটা কি উদ্দেশ্যমূলক? এর কোনো উদ্দেশ্য? উদ্দেশ্য বলতে কি বোঝায়? যে কোনো কিছু পাওয়ার আশায় কোনো কিছু করা, কোনো কিছু পাওয়ার আশায়, যেমন আমরা মনোযোগ সহকারে পরীক্ষায় পাশ করার জন্য আমরা কি কঠোর পরিশ্রম করি জীবনে সফল হওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু আমাদের বাক্যের ভিতরে টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান, অথবা কি আমরা সো দ্যাট, ইন অর্ডার টু, তাই না? এবং ওর পরে ক্যান কুড থাকে না, সাবজেক্ট প্লাস ক্যান কুড, এগুলো কি কিছু আছে এখানে? কিছু নেই। এখানে স্পষ্ট সময় বোঝাচ্ছে, সময়। কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তাহলে শাটিং, শাটিং দ্য ডোর, আর সাড়ে তিনটার হবে একই, কমা, এই যে সাবজেক্টটা এখানে চলে যাবে হি ওয়েন্ট অ্যাওয়ে। বুঝলাম? পরের কোশ্চেন দেখো, ইফ হি ডাজ নট মুভ হি উইল ডাই। ইফ হি ডাজ নট মুভ হি উইল ডাই, এই যে আমরা এই অনেকটা ইউনিয়ন থেকে আসছে, তাই না? এই কম্পাউন্ড মানে কি? এই ওয়ার ব্যবহার করে দিলে হবে এখানে, কারণ নেগেটিভ আছে এখানে, এখানে নট আছে, আর এখানে ডাইটা নেগেটিভ শব্দ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো এখন এইখানে সাবজেক্ট ছিল ছিল না বা ইউ ছিল, কিন্তু এর এখানে দেখো মূল ভার্ব দিয়ে শুরু হয়েছিল, তাই না? মূল ভার্ব দিয়ে শুরু হয়েছিল না এই অংশটা? মূল ভার্ব দিয়ে শুরু মানে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো? তাহলে আমাদের এখানেও আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে। কম্পাউন্ড মানে আমাদের এই যে কন্ডিশনাল সেন্টেন্স বাই প্লাস এর বা উইদাউট প্লাস এর, এর আরেক অংশে আমাদের কি থাকবে? ইফ। ইফ থেকে যদি কোনো প্রশ্ন থাকে অথবা আনলেস থেকে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে তার কম্পাউন্ড করার সময় আমাদের করতে হয় কি? প্রথম অংশে ইম্পারেটিভ, তাই না? তারপরে অ্যান্ড অথবা ওয়ার। অ্যান্ড হয় অ্যাফার্মেটিভ ক্ষেত্রে, নেগেটিভ ক্ষেত্রে ওয়ার হয়। তো আমরা এখান থেকে আমরা ইম্পারেটিভ করার সময় প্রথমে আমাদের ইম্পারেটিভ করতে গেলে যখন সাবজেক্ট ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন থার্ড পারসন, এই সাবজেক্টটা কোন পারসন? থার্ড পারসন হওয়ার কারণে আমাদের লেট প্লাস সাবজেক্টের অবজেক্ট, মনে আছে? লেট হিম, এরপরে নট, লেট হিম নট মুভ, লেট হিম নট মুভ, অর হি উইল ডাই। বলো, বুঝতে পারেনি কে? সে বলো, বুঝতে পারেনি কে? বলো, কার প্রশ্ন আছে? বাই ওয়াকিং ফাস্ট ইউ ক্যান গেট দ্য ট্রেন, কমপ্লেক্স করতে হবে। তো কমপ্লেক্সের প্রথম শর্ত হলো কি? দুই পাশে সাবজেক্ট ভাগ করা আমাদের। তো এখানে বাই দিয়ে শুরু হয়েছে না, বাই প্লাস এর আন,
তুমি দ্রুত হেঁটে ইউ ক্যান গেট দ্য ট্রেন, তুমি ট্রেনটা পেতে পারো। তাহলে এখানে আমরা ইফ নিয়ে আসতে পারি এবং এই সাবজেক্টকে দুই পাশে ভাগ করে দেবো। ইফ ইউ, একে আমরা কোন ভার্বে রূপ দেবো এই পাশে দেখবো ক্যান আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে ওয়াক, ইফ ইউ ওয়াক ফাস্ট। আর এখানে কমার জায়গায় কমা দিয়ে দিচ্ছে আর যা আছে বসে তাই, ইউ ক্যান গেট দ্য ট্রেন, বুঝছো? এরপরে প্রশ্ন দেখো, ডেসপাইট হিজ রিডিং মোর হি কুড নট পাস। এই পাশে কি বলেছে দেখো, খেয়াল করো, এখানে রিডিং অর্থাৎ পড়েছে বেশি, আর এই পাশে কি বলেছে, পাস করতে পেরেছে, কুড নট পাস, মানে পাস করতে পারেনি, বেশি পড়েছে, ভালো রেজাল্ট করার কথা, পাস করতে পারেনি, বিপরীত হয়ে গেছে। তাহলে বিপরীত হয়ে গেছে না? বিপরীত হয়ে গেলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম দিনের নিয়ম চলে আসে আমাদের, দো অলদো আর ইনস্পাইট ডিসপাইট আর বাট। তো কি করতে বলেছে আমাদের, কমপ্লেক্স, বাট হবে নাকি না? না, তাহলে কি হবে, দো অলদো, তাই তো, দো অলদো কমপ্লেক্স সেন্টেন্সে কি দুই পাশে সাবজেক্ট, এই হিজ বলতে কি বোঝাচ্ছে দেখো, এই হি, দো হি, এবার রিড এর সাথে আইএনজি আছে, ওকে আমরা কোন টেন্সে রূপ দেবো, এখানে দেখো কুড আছে, তাহলে পাস্ট টেন্সে, তবে রিড এর দুইটা ফর্মই একই, যা আছে তাই, রিড মোর। এরপরে কমা, হি কুড নট পাস। এরপরে কোশ্চেন দেখো, বিকজ অফ হিজ পভার্টি, বিকজ অফ মানে কারণে, হিজ পভার্টি তার দারিদ্রতার কারণে, হি কুড নট বাই ফুড, সে খাবার কিনতে পারেনি। তাহলে অবশ্যই কারণ বোঝাচ্ছে না, এখানে করতে হবে কি কমপ্লেক্স, কমপ্লেক্সের কারণ বোঝালে কি হয়, অ্যাজ হয় না, অ্যাজ সিন্স হতে হবে অ্যাজ, তা আমরা স্পষ্ট কারণ বুঝতেছি তো অ্যাজ দিয়ে দেই। এরপরে কাজ কি হলো, কমপ্লেক্সের দুইটা সাবজেক্ট আমাদের আলাদা আলাদা করতে হবে, তাই তো, হিজ বলতে কে, এই যে হি। এখন আমাদের একটা নিয়ম তোমরা জানতে, যে আমরা বিকজ অফ বা দো অল দো বসানোর, ওখানে ছিল যে ইনস্পাইট অফ ডিসপাইট বসানোর পরে পজিটিভ কেস পিসির পরে বিং হ্যাভিং বসানো হতো, বিভার থাকলে বিং, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং, আর মূল ভার্ব থাকলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ। দুঃখের বিষয় হলো আমাদের এখানে সেই হিজের পরে আমাদের একটা বিং হ্যাভিং হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। এর কারণটা আমি বলছি দেখো, যেখানে আমরা লিখছি বিং পোর, বিকজ অফ হিজ বিং পোর, অথবা বিকজ অফ হিজ বিং ইল, এরকম বলতে পারি। তো এই যে বিং আর এই পোরটা হলো অ্যাডজেক্টিভ, আমরা জানি সবাই, তাই না? পোর মানে কি, গরিব, এটা একজন ব্যক্তির অবস্থা বোঝায়, তাই না? কথা বোঝা গেছে কি, এটা দরিদ্র বা গরিব। কিন্তু এখন এখানে পোর আছে নাকি, পোর নেই, এখন আছে পোভার্টি। এখন এটা হলো নাউন আছে, কি আছে, নাউন। তো অনেক সময় আমাদের এই বিং হ্যাভিং না হয়ে সরাসরি তারপরে নাউন হতে পারে, এটা আমাদের শেখার দরকার, না হলে আমরা অ্যান্সার করতে পারবো না। যখন আমাদের এখানে আমাদের এই নাউন থাকবে, তখন আমরা ওখানে বুঝে নেওয়া লাগবে যে এখানে আমাদের অবশ্যই এখানে ভিতরে বিভার লুকায়িত আছে। কারণ এই বিং পোর যেটা, এর অবলিকে আমরা লিখতে পারি পোভার্টি। কথা বোঝা গেছে? বিং পোর যেটা, সেই একই জিনিস হলো পোভার্টি। এরপরে আমরা বলতে পারি যে বিং লেজি, মানে কি, তাহলে অলস হলো, এটা অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা যদি বিং না দিই, তখন আমরা কি করতে পারি, লেজিনেস, তার মানে এটা নাউন হয়ে যাচ্ছে। তাহলে আমরা বিং প্লাস অ্যাডজেক্টিভ না দিয়ে অবশ্যই তখন কি করতে পারি, আবার নাউন করতে পারি সেখানে। তাহলে আমাদের এই অংশে আমরা কি নিয়ে আসবো, যে কুড আছে, এখানে আমাদের বিং এই কারণে দেইনি, নাউন দেওয়ার কারণে। আর আমরা অনেকে এটা কি করব, পাস্ট টেন্স আছে না, তাহলে বিভার কি নিয়ে আসবো, অল। এখন এটা ওয়াজটা এই বাক্যের ভিতরে হলো লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করতেছে। লিঙ্কিং ভার্ব বোঝো, যে ভার্ব সাবজেক্টের অবস্থান তুলে ধরে, সাবজেক্টের সাথে কমপ্লিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের আকার আকৃতি বা অবস্থা প্রকাশ করে, তাই না? তো এখন অ্যাজ হি ওয়াজ, পোভার্টি হয় না, হি ওয়াজ পোর, কারণ আমি এখানে বোঝাচ্ছি কিন্তু যে বিং যদি হইতো তখন লেজি হইতো, ভালো করে খেয়াল করো, বিং যদি হইতো লেজি, এটা হলো অ্যাডজেক্টিভ, বিংটা কিসের জন্য হইতো, আমাদের বি ভার্বের জন্য, তাই না? এখন আমাদের বিং লেজি না লিখে আমরা লেজিনেস লিখেছি, তাহলে আমাদের সেই মূল শব্দ কি ছিল এখানে, না। কিন্তু আমাদের ওটা এখন কি করতে হবে, ওয়াজ পোর, অ্যাজ হি ওয়াজ পোর, সে কি ছিল, গরিব ছিল। এবার হইস না, সে দরিদ্র ছিল, সে দারিদ্রতা ছিল, হবে না। তাহলে কি হবে, অ্যাজ হি ওয়াজ পোর, কমা, হি ওর পাশে যা আছে তাই সেটা বসা দিচ্ছি, হি কুড নট বাই ফুড,
তোমরা যেটা লিখিছো যে অ্যাজ হি ওয়াজ পভার্টি, ওইটা হবে না, কারণ আমাদের এরপরে আমাদের কি দেওয়া লাগবে, অ্যাডজেক্টিভ দেওয়া লাগবে, এটা আমাদের মনে রাখবা। আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি ইন অর্ডার টু, এখানে নিয়মটা হলো কি ইন অর্ডার টু, শুধু টু না কিন্তু ইন অর্ডার টু। আমি লাইব্রেরিতে গিয়েছিলাম ইন অর্ডার টু, উদ্দেশ্য ছিল রিড বুক, বই পড়ার জন্য গিয়েছিলাম, উদ্দেশ্য ছিল। তাহলে আমরা টুর পরে কি কি হয়, এর পরিবর্তে আমরা সো দ্যাট অথবা ইন অর্ডার দিতে পারি, যেমন একটা। এরপরে সাবজেক্ট প্লাস ক্যান কুড, আই ক্যান কুড এর পরিবর্তে কি কি দেবো আমরা, ওয়েন্ট আছে পাস্ট টেন্স, তাহলে আই কুড প্লাস ভার্ব ওয়ান রিড বুক,